আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা বক্সার রতন। আজকে শুনবেন তৃতীয় এবং অন্তিম পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বে আপনারা শুনেছেন বক্সিংয়ের লাইট ওয়েট জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রবল প্রতিপক্ষ সুব্বাকে হারিয়ে এবারে চ্যাম্পিয়ন হল রতন। প্রতিটি খেলায় দুই আগন্তুক তাকে নজরে রাখছে, এটা দেখে সে বেশ আশ্চর্য। সেই রাতেই তার সঙ্গে দেখা হয় সেই দুই আগন্তুক জন ও রোলো। তারা দাবি করে তারা রতনের ভালো চায় এবং তাকে আমেরিকায় নিয়ে গিয়ে প্রফেশনাল বক্সিং করাতে চায়। আর রতনের বৈজ্ঞানিক কিন্তু পাগল হয়ে যাওয়া বাবাকে অর্থাৎ বাঞ্ছারামকে নিয়ে গিয়ে সুস্থ করতে চায়, যাতে তিনি তার অসম্পূর্ণ গবেষণা হিট অ্যাম্প্লিফিকেশন যন্ত্রটি আবিষ্কার করতে পারেন। তাতেও তারা সাহায্য করতে চায়। কিন্তু রতনের বাবাকে ততক্ষণে আর একদল মানুষ এসে শাসিয়ে গেছে সেই যন্ত্রের ফর্মুলার জন্যে, এবং না পেয়ে দ্বিতীয় রাত্রে আবার এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। বঙ্গোপসাগরের ওপর একটি জাহাজে তার বাবার ওপর অকথ্য অত্যাচার চালানো শুরু হয়। ট্রুথ ইঞ্জেকশন দিয়ে তারা জানতে পারে বাঞ্ছারাম একটি ক্যাকটাস গাছের তলায় একটি প্লাস্টিকে মুড়ে একটা মাইক্রোফিল্মের মধ্যে রেখেছিলেন সেই ফর্মুলাটি। এরপর আজ শুনবেন তৃতীয় এবং অন্তিম পর্ব। জন সব কথা মন দিয়ে শুনল। তারপর মাথা নেড়ে ম্লান হেসে বলল, আমি যাদের সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম এরা বোধহয় তারাই। রতন উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, কারা? জন বলল, এরা সিআইএ বা কেজিবি নয়, এরা কোনো বিশেষ রাষ্ট্রের লোকও নয়, তবে এদের ঘাঁটি আমেরিকায়। পৃথিবীর কয়েকজন কুখ্যাত ধনী ব্যক্তির এক দুষ্ট চক্র। রাব্বি এদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে গিয়েছিল, তারপর একদিন সে হাপিস হয়ে যায়। এই দুষ্টচক্রের ক্ষমতা অসীম। পৃথিবীর সবচেয়ে বড় গুন্ডা সংগঠন মাফিয়া এদের হাতের মুঠোয়। এদের এত টাকার জোর, যার বলে এরা যে কোনো রাষ্ট্রের শাসনযন্ত্র অচল করে দিতে পারে, যে কোনো পুলিশ বাহিনীকে রাতারাতি কিনে নিতে পারে। হিট অ্যাম্প্লিফায়ারের ফর্মুলা হাতে পেলে তারা আন্তর্জাতিক পেটেন্ট কিনে নেবে, তারপর শুরু করবে একচেটিয়া ব্যবসা। আরও একটা ভয় আছে, হিট অ্যাম্প্লিফায়ার যন্ত্রটা তো শুধু মানুষের উপকারই করবে না, তাই দিয়ে মারাত্মক অস্ত্র তৈরি করাও সম্ভব। রতন আচমকা বলল, কিন্তু তোমরাও তো যন্ত্রটা হাত করতে চাইছো, তোমরাই বা এটা নিয়ে কি করবে? জন বলে, আমাদের কোনো মতলব নেই। আগেই তোমাকে বলেছি, আমি তৃতীয় বিশ্বের লোক। আমার দল গরিব দেশগুলির বন্ধু। আমরা সন্ত্রাসবাদী বটে, কিন্তু আমাদের লড়াই ধনী ও ক্ষমতাশালী রাষ্ট্রগুলির বিরুদ্ধে। ওরা আমাদের ঘৃণা করে, মানুষ বলে মনেও করে না। সেই তৃতীয় বিশ্বের একজন বৈজ্ঞানিকের এই মহামূল্যবান আবিষ্কারকে আমরা বেহাত হতে দিতে চাই না। এই যন্ত্র একদিন তৃতীয় বিশ্বের সঙ্গে শক্তিশালী দেশগুলির সম্পদ ও ক্ষমতার পার্থক্য ঘুচিয়ে দেবে বলেই আমার বিশ্বাস। তাই আমি চেয়েছিলাম ফর্মুলাটা আমাদের হাতেই থাক। রতন উদ্বেগের সঙ্গে বলল, কিন্তু আমার বাবার কি হবে? জন চিন্তিত স্বরে বলল, যদি ওরা ইতিমধ্যে ফর্মুলাটা হাতে না পেয়ে থাকে, তবে তোমার বাবাকে ওরা মারবে না। কাজে আমাদের ধৈর্য ধরতে হবে। আমার বাবাকে ওরা কোথায় নিয়ে গেছে জানো? আন্দাজ করতে পারি, বঙ্গোপসাগরে একটা গ্রিক জাহাজ নোঙর ফেলে আছে। জাহাজটার নাম MS ফ্যাবুলাস। মস্ত জাহাজ, সম্ভবত তাতে। রতন বলে, আমরা কি সেই জাহাজটার কথা পুলিশকে জানাবো? জন বলে, তুমি বোকা। কোনো পুলিশ বা আর কারো সাধ্য নেই কিছু করার। তাছাড়া পুলিশের এখতিয়ারও অত দূর নয়। ধৈর্য ধরো। আমার ক্ষীণ আশা ওরা ফর্মুলাটা এখনও পায়নি। যদি তাই হয়ে থাকে, তবে ওরা আবার এখানে হানা দিতে আসবে। তখন আমরা ওদের পিছু নেব। আচ্ছা, ওরা কতজন? জন হাসল। ওরা সংখ্যায় অনেক, তবে জাহাজের মাঝি মাল্লার সবাই মাফিয়া নয়। তারা বোধহয় জানেও না জাহাজটার খোলের অসংখ্য কেবিনে কি কাণ্ড হচ্ছে। তবু বলি, সংখ্যায় ওরা কম নয়, দুর্বল তো নয়ই।
ওদের মেলা বন্দুক পিস্তল আছে। আমাদের সম্বল তোমার আর রোলোর ঘুষির জোর। আমার কাছে একটা ছোট্ট সাব মেশিন গান মাত্র আছে, কিন্তু ওদের অস্ত্রবলের সামনে সেটা নস্যি। কাজী গায়ের জোরে কাজ হবে না, বুদ্ধির জোরই আসল। শোনো রতন, আমি আর রোলো আপাতত এখানেই আস্তানা নিচ্ছি। আমাদের সাদা চামড়া খুবই চোখে পড়ার মতো, কিন্তু আমাদের কাছে কৃত্রিম গায়ের রং আছে। বিদেশে মেয়েরা গায়ের চামড়া ট্যান করার জন্য এই রং মাখে। আমি আর রোলো সেই রং মেখে ইন্ডিয়ান হওয়ার চেষ্টা করব। তুমি শুধু আমাদের দুটো পাজামা আর পাঞ্জাবি জোগাড় করে দাও। রতন মাথা নেড়ে ভিতর বাড়িতে গিয়ে পাজামা আর পাঞ্জাবি নিয়ে এসে যখন ফের ল্যাবরেটরিতে ঢুকল, তখন জন আর রোলো প্রায় ভারতীয় সেজে বসে আছে। দুজনেরই চোখে গগলস। পাজামা পাঞ্জাবি পরার পর দুজনেই খাঁটি ভারতীয় বনে গেল। চুলগুলিও ইতিমধ্যে কলপ করে কালো করে নিয়েছে। ভোর হয়ে এসেছে। জন বলল, রতন, ওরা আজ যে কোনো সময় এসে হাজির হবে। চারিদিকে লক্ষ্য রেখো, ওরা এলে বাধা দিও না। আমার মনে হয় ওরা আসবে আজ গভীর রাতে। তুমি দিনের বেলা যতটা পারো ঘুমিয়ে নাও। আমি আর রোলো বেরোচ্ছি, কিছু ব্যবস্থা করতে হবে। দুপুরের মধ্যেই আমরা ফিরে আসব। রতন অবশ্য ঘুমোলো না। ঘুমানোর মতো মনের অবস্থা তার নয়। বাবার জন্য উদ্বেগ আর তীব্র উত্তেজনায় সে অস্থির। জন আর রুলো চলে যাওয়ার পর সে খুব সাবধানে সারা বাড়ি সার্চ শুরু করল। কোথাও কিছু পেল না। তবে বাবার ঘরে স্টিলের আলমারিতে সে বাবার কয়েকটা পুরনো ডায়েরি পেল। বেশিরভাগ ডায়েরিতেই কোনো রোজনামচা নেই, কেবল কিছু বৈজ্ঞানিক আঁক কষা আছে। তবে একটা ডায়েরিতে সে কিছু বাংলা লেখা খুঁজে পেল। 11 বছর আগেকার এক ডিসেম্বর মাসে বাবা লিখেছেন, জয় করে তবু ভয় কেন তোর যায় না। রবীন্দ্রসঙ্গীতের এই কথাটুকুর পাশে ব্র্যাকেটে লেখা, কাঁটা হেরে ক্ষান্ত কেন কমল তুলিতে, যেখানে দেখো হো ছাই উড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। এসব হেঁয়ালির কোনো মাথামুন্ডু বুঝল না রতন। সে গিয়ে তার বুড়ি পিসিকে জিজ্ঞাসা করল, পিসি, বাবা কোনো জিনিস লুকোতে হলে কোথায় লুকোতে পারে বলো তো? পিসি ভাইয়ের জন্য কেঁদে কেটে শয্যা নিয়েছে। বলল, কি জানি বাছা, কি লুকোবে বলতো? 10-12 বছর আগে বাবা একটা ফর্মুলা লুকিয়ে রেখে তারপর সে কথা ভুলে যায়। পিসি অনেক ভেবেচিন্তে বলে, সে তো অনেক দিন হয়ে গেছে। তুমি তো বাবা সব কিছু জানো পিসি, আর এটা মনে করতে পারছো না? পিসি বলল, কিছু কিছু মনে আছে। বাঞ্ছা তখন একটা ভারী ক্যামেরা দিয়ে কাগজপত্রের ছবি তুলত। রাত জেগে জেগে রোজ ওইসব করতো বলে কত বকেছি। তারপর সেই সব কাগজপত্র আগুনে পুড়িয়ে দিত, ঘর নোংরা হতো। উত্তেজিত হয়ে রতন বলল, সেই ক্যামেরাটা কোথায়? কবে বিক্রি হয়ে গেছে। আর ফটোগুলো? সে তো বাঞ্ছার পাগলামি, জন্মে শুনিনি বাবা কেউ কাগজের ফটো তোলে। আর কিছু করতে দেখনি বাবাকে? তা দেখব না কেন? কোনোদিন তার গাছপালার শখ ছিল না, অথচ পাগল হওয়ার আগে হঠাৎ তার টবে গাছ করার বাই চাপল। হাঁড়ি কুড়ি যা পেত তাতেই মাটি ভরে গাছপালা লাগাতো। তার জন্যও আমার কাছে বকুনি খেয়েছে। গাছ? কিসের গাছ? কত রকমের, সবই আগাছা। রতন খুব হতাশ হলো। সে জানে, জনের কথা মতো যদি সত্যি মাফিয়ারা ফর্মুলার সন্ধানে আসে, আর যদি সেটা সহজে খুঁজে না পায়, তাহলে বাড়ির কাউকে ছেড়ে দেবে না। পুলিশকে খবর দিয়ে লাভ নেই। পুলিশ আজ তাদের রক্ষা করলেও রোজ তা পারবে না। সুতরাং নিজেদের স্বার্থেই ফর্মুলাটা খুঁজে পাওয়া দরকার। রতন জিজ্ঞেস করে, পিসি, সেই গাছের টবগুলো কোথায় আছে জানো? সেসব কবে ফেলে দিয়েছি। কোথায় ফেলেছ মনে আছে? পিছনে জঙ্গলে জমিটায়। কেন, সেগুলো দিয়ে এখন কি করবি বাবা? কাজ আছে বলে রতন উঠে গেল। বাড়ির পিছন দিকে অনেকটা জমি তাদের। একসময় সবজির বাগান ছিল, এখন অযত্নে অবহেলায় পড়ে আছে। বুক সমান উঁচু আগাছা, সাপ খোপ সবই থাকতে পারে। রতন একটা ভোজালি দিয়ে গাছপালা সাফ করতে লাগলো। প্রায় 3-4 ঘন্টা পরিশ্রমের পর
অবশেষে একদম বাগানের শেষ প্রান্তে দেওয়াল ঘেঁষে গোটা 10 ভাঙা হাঁড়ি আর টব দেখতে পেল সে। গাছগুলো কবে মরে গেছে, শুধু একটা ক্যাকটাস আজও ধুকপুক করে বেঁচে আছে কোনো ক্রমে। কাঁটা হেরি কথাটা ঝট করে মনে পড়ে গেল রতনের। সে হাঁড়ি থেকে ক্যাকটাস গাছটাকে টেনে বার করে আনলো। হাঁড়িটা ভেঙে গেল আর ক্যাকটাসের সঙ্গে গোল মাটির চাপড়া উঠে এলো। সেই মাটির ডেলার সঙ্গে সবুজ রঙের একটা প্লাস্টিকের মোড়ক। কাঁপা হাতে মোড়ক খুলে রতন দেখে তার মধ্যে খুব ছোট্ট একটা নেগেটিভ ফিল্মের টুকরো, সযত্নে পার্চমেন্ট কাগজে মোড়া। আর একটা হাঁড়ি জোগাড় করে তাতে সেই প্লাস্টিকের মোড়ক সমেত ক্যাকটাসটিকে লাগিয়ে ভিতরের বারান্দায় রেখে দিল রতন, খানিকটা নিশ্চিন্ত। তারপর দরদালানে ঘুষি মারা বস্তায় অনেকক্ষণ ধরে ঘুষি চালিয়ে শরীর গরম করে নিল। সব অবস্থার জন্যেই নিজেকে তৈরি রাখা দরকার। জন আর রোলো ফিরল দুপুর গড়িয়ে। তারা একটা গাড়ি সঙ্গে করে এনেছে। জন বলল, সম্ভবত আমাদের সমুদ্র যাত্রা করতে হবে, অবশ্য যদি ডগলাসের লোকেরা এ বাড়িতে হানা দেয়। তা না হলে আমাদের আর কিছুই করার থাকবে না। ধরে নিতে হবে যে ওরা ফর্মুলা পেয়ে গেছে এবং তোমার বাবাকেও মেরে ফেলেছে। রতন বলল, ওরা ফর্মুলা পায়নি। কি করে জানলে? রতন কিছুই গোপন করল না। জন সব শুনে বলল, রতন, বক্সাররা একটু নির্বোধ হয়। আমরা বলি পাঞ্চ ড্রাঙ্ক। ঘুষি খেয়ে তারা তাদের ব্রেন সূক্ষ্মতা হারিয়ে ফেলে, কিন্তু তুমি খুবই বুদ্ধিমান। রতন একটু হাসল মাত্র। সন্ধ্যের পর জন ও রোলো আশ্রয় নিল গবেষণাগারে। রতন তার ঘরের জানলা ফাঁক করে বসে রইল। ক্রমে সন্ধে গড়িয়ে রাত্রি হলো। রাত্রি নিশুতি হতে চলল। জানলার ফাঁক দিয়ে রতন ভেতরের বারান্দাটা দেখতে পাচ্ছিল, হাড়ের ক্যাকটাস গাছটাও। থানার ঘড়িতে রাত 2টো বাজার ঘণ্টি পড়ল। নিশুতি নিঝুম রাত চিরে একটা কুকুর ভুক ভুক করে উঠল কাছে পিঠে। একটা বিড়াল ডাকল। চেয়ে থাকতে থাকতে রতনের চোখ টনটন করছিল, হাই উঠছিল বারবার। একসময় সে হয়তো ঘুমে একটু ঢুলেও পড়েছিল। হঠাৎ টানটান হয়ে বসে সে তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে নজর করতে লাগল। কোনো শব্দ হয়নি, অস্বাভাবিক কিছু ঘটেও নি, কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয়ে একটা বিপদের গন্ধ ধরা পড়েছে। অল্প জ্যোৎস্না আছে আকাশে, তারই আবছা আলোয় সে দেখতে পেল কালো পোশাক পরা 2 মূর্তি নিঃশব্দে উঠোনের পাঁচিলে উঠে দাঁড়ালো। তারপর শব্দহীন লাফে নেমে এলো ভিতরে। চকিত এবং নিঃশব্দ তাদের গতিবিধি। চোখের পলকে তারা ক্যাকটাস গাছটাকে তুলে ফেলল হাঁড়ি থেকে। কয়েক মুহূর্তে বের করে ফেলল সেই মোড়ক। আবার নিঃশব্দে দেওয়াল টপকে চলে গেল। রতন দরজা খুলে বেরিয়ে আসতেই তার কাঁধে হাত রাখল জন। মৃদু স্বরে বলল, তাড়াহুড়ো কিছু নেই, ওরা যাবে ক্যানিং, আমি জানি। তুমি তৈরি তো? রতন সম্মতি জানালো। বাংলা সাহিত্যের অমূল্য সব লেখা নিয়ে নিয়মিত আপনাদের সঙ্গে থাকব আমি দেবস্মিতা। আর আপনারা শুনছেন #গল্প উইথ দেবস্মিতা। আপনি কি আজ প্রথম আমার গল্প শুনছেন? তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিয়মিত গল্পের আপডেট পেতে অবশ্যই প্রেস করুন বেল আইকনটি। দুজন চোরের মতোই দেওয়াল ডিঙিয়ে তারা পিছনের পোড়ো জমিটায় নামল। বাগানের বাইরে জনের গাড়ি দাঁড় করানো। স্টিয়ারিং হুইল ধরে বসে আছে রোলো। তারা গাড়িতে উঠতেই গাড়ি বিদ্যুৎ বেগে নিশুত রাতের ফাঁকা রাস্তা ধরে দৌড়তে লাগল। রতন জিজ্ঞেস করল, আমরা কি করব? জন বলল, আমাদের লোক সংখ্যা মাত্র 3 জন, মুখোমুখি আমরা পারবো না।
তবে আমি একটা স্পিড বোটের ব্যবস্থা করেছি। জাহাজটা কোথায় আছে তারও খোঁজ নিয়েছি। আমরা জাহাজটার কাছাকাছি পৌঁছে মোটর বোটের ইঞ্জিন বন্ধ করে দেব। তারপর বেতার সংকেতে একটা SOS পাঠাবো ওই জাহাজে। বলবো যে আমরা বিপন্ন, আমাদের উদ্ধার করো। ওরা তা করবে? জন মৃদু হেসে বলল, করবে। দুটো কারণ: আমরা সন্দেহজনক লোক কিনা তা জানার জন্য, দ্বিতীয় কারণ ওই জাহাজের সবাই মাফিয়া নয়। কিন্তু তারপর দেখা যাবে। আগে তো জাহাজে উঠি। তুমি মস্ত ঝুঁকি নিচ্ছ জন। ঝুঁকি নেওয়াই আমার অভ্যেস রতন। রতন আর কথা বলল না। তারা যখন ক্যানিং পৌঁছল তখনও রাতের অন্ধকার জমাট বেঁধে আছে। সরু রাস্তা বেয়ে কুয়াশার মধ্যে শীতে কাঁপতে কাঁপতে জন আর রোলোর পিছু পিছু একটা আঘাটায় নেমে চমৎকার ছোট্ট একটা স্পিড বোটে উঠল রতন। উঠতে না উঠতেই বোট ছেড়ে দিল রোলো। কোথায় যাচ্ছে রতন জানে না, কিন্তু জন বা রোলোর কোনো ভাবান্তর নেই। রোলো বোট চালাচ্ছে আর জন একটা ম্যাপ আর কম্পাস নিয়ে বসে আছে। কারোর মুখে কথা নেই। ভোর ভোর একটা আভা যখন আকাশে ফুটে উঠেছে, তখন জন একটা অদ্ভুত ধরনের দূরবীন তুলে চোখে লাগিয়ে দেখতে লাগলো। কি দেখলো সেই জানে। মৃদুস্বরে বলল, স্পিড কমাও, SOS পাঠাতে থাকো। রতন তার চারধারে সমুদ্রের বিপুল কালো জলরাশি দেখতে থাকে। বিপদ থেকে উদ্ধার পেয়ে ফিরে যাওয়ার আশা তাদের খুব কম। তবু এখন নিজের চেয়ে তার বাবার কথাই বেশি ভাবছে রতন। ভাবছে বুড়ি পিসিটারও কথা। সে আর তার বাবা যদি এদের হাতে খুন হয়, তবে পিসিকে দেখার কেউ থাকবে না। জন হঠাৎ দূরবীনটা রতনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো, আমরা গন্তব্যে পৌঁছে গেছি। রতন দূরবীনটা চোখে লাগায়। আশ্চর্য দূরবীন! কুয়াশা এবং অন্ধকার ভেদ করে অনেক দূর পর্যন্ত তা দিয়ে দেখা যায়। সে দক্ষিণ দিকে অনেকটা দূরে প্রকাণ্ড একটা কালো জাহাজকে দেখতে পেল। রতন জিজ্ঞেস করে, এটা কীরকম দূরবীন জন? ইনফ্রারেড দূরবীন। শোনো, একটু বাদেই আমাদের SOS জাহাজে পৌঁছবে। সম্ভবত ওরা জল থেকে তুলেও নেবে আমাদের। তারপরে শুরু হবে খেল। মাথা ঠান্ডা রেখো, বন্দুক পিস্তল দেখে ঘাবড়ে যেও না। আমার কাছে যে সাবমেশিন গান আছে তা সঙ্গে নেওয়ার উপায় নেই, কারণ ওরা আমাদের জাহাজে তুলেই সম্ভবত সার্চ করবে। সাবমেশিন গান সঙ্গে থাকলে ওরা সঙ্গে সঙ্গেই আমাদের জলে ফেলে দেবে। সুতরাং নিরীহ ভালো মানুষের মতো নিরস্ত্র অবস্থায় আমরা শত্রুপুরীতে ঢুকছি। অস্ত্রের বিরুদ্ধে, সঙ্গবদ্ধ হিংস্রতার বিরুদ্ধে আমাদের একমাত্র সম্বল বুদ্ধি আর ঠান্ডা মাথা। মনে রেখো। ইঞ্জিন বন্ধ করে ধীরে ধীরে ঢেউয়ে ধোল খেয়ে খেয়ে স্পিডবোট জাহাজের দিকে এগোতে লাগলো। যত এগোয় তত বুক দূর দূর করে রতনের। অস্থির বোধ করে সে। কিন্তু জন আর রোলোর ভাবান্তর নেই। আজ পর্যন্ত রোলোকে একটিও কথা বলতে শোনেনি রতন, অথচ ওকে বোয়া বলেও মনে হয় না। জাহাজটা যে কত বড়, কাছাকাছি এসে তার খানিকটা আন্দাজ পেল রতন। একটা মস্ত দুর্গও এর মধ্যে হেঁটে যায়। MS ফ্যাবুলাস সত্যি ফ্যাবুলাস। দূর থেকেই দেখা যাচ্ছিল ওপরের ডেকে কয়েকজন লোক সার দিয়ে দাঁড়িয়ে আছে। কাছে আসতেই ওপর থেকে একটা দড়ির মই নেমে এলো। রোলোর স্পিডবোটের ছাদে উঠে মইটাকে ধরল। তারপর প্রথমে জন আর পিছনে রতন আস্তে আস্তে মই বেয়ে উঠতে লাগলো। তার পিছনে রোলো। সমুদ্রে হাওয়া নেই, তবু মইটা দোল খাচ্ছে। আর কত উপরে যে উঠে যাচ্ছে তারা! 10 তলা বাড়ির চেয়েও উঁচু বুঝি জাহাজটা। ডেকের কাছাকাছি পৌঁছতেই শক্ত বলবান কয়েকটা হাত তাদের টেনে তুলে নিল ওপরে। জন হাঁপাচ্ছিল, কিন্তু কঠিন পরিশ্রমে অভ্যেস আছে বলে রতন বা রোলোর হাঁপ ধরেনি। কিন্তু গায়ে মোটা পুলোভার থাকা সত্ত্বেও শীতে কাঁপছিল রতন। জন এবং রোলো শীতের দেশের লোক। পায়জামা পাঞ্জাবির ওপর দুজনেই জহরকোট মাত্র পরা, তবু তাদের শীত লাগছিল না। ডেকের ওপর কর্কশ এবং শক্ত সামর্থ্য চেহারার কয়েকজন নাবিক দাঁড়িয়ে আছে। সকলেই বিদেশি। তাদের মধ্যে একটু লম্বা চওড়া চেহারার একজন বোধ হয় একটু উচ্চ পদস্থ। সে জনের দিকে তাকিয়ে বলল, তোমাদের বিপদটা কী ধরনের? জন বলল, আমাদের মোটরবোটের ইঞ্জিন খারাপ হয়ে গেছে, সারানোর যন্ত্রপাতি সঙ্গে নেই, আমরা সাহায্য চাই।
মোড়ল গোছের লোকটা বিরক্তির সঙ্গে বলল, তুমি যা বলছো তা বিশ্বাসযোগ্য নয়। টুল বক্স ছাড়া কোনো বোকাও সমুদ্রে বেরোয় না। আমরা ভুলে টুল বক্স ফেলে এসছি। লোকটা তেমনই তিক্ত স্বরে বলল, ঠিক আছে, আমাদের একজন মেকানিক গিয়ে তোমাদের যন্ত্র পরীক্ষা করবে। তোমরা ভিতরে যাও। যদি কোনো চালাকি করতে এসে থাকো তাহলে মুশকিল হবে। জন দৃঢ় স্বরে বলল, আমাদের কোনো খারাপ মতলব নেই। দেখা যাবে। এখন হাত তুলে দাঁড়াও, আমরা তোমাদের সার্চ করব। জন বিস্ময়ের ভান করে বললে, সার্চ করবে? কেন, আমরা কি ডাকাত? কে জানে, আমরা ঝুঁকি নিতে চাই না। হাত তোলো। অগত্যা তিনজনই হাত তোলে। তিনটে লোক তাদের সার্চ করে। কিছুই পাওয়া যায় না অবশ্য। মোড়ল লোকটা ভ্রু কুঁচকে দেখছিল। সার্চ হয়ে গেলে অবহেলার গলায় বলল, এদের সিক বেতে নিয়ে যাও, ফরওয়ার্ড ডেকে। জোনাচারের গোঁতকা নাবিক তাদের প্রায় ঘিরে ধরে নিয়ে চলল। অনেকটা পথ লোহার সিঁড়ি দিয়ে 2 তলা নামতে হলো, 1 তলা ফের উঠতে হলো, অনেক গলিঘুজি পেরোতে হলো। অবশেষে তারা পৌঁছলো জাহাজের সামনের দিকে খোলের মধ্যে একটা জনহীন জায়গায়। একজন সাদা পোশাক পরা লোক এসে চাবি দিয়ে একটা দরজা খুলল। 3 জন ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল আবার। রতন দেখে তারা লম্বাটে একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। অনেকগুলো লোহার খাট সার বাঁধা, সেগুলোর পায়া মেঝের কাঠের তক্তায় নাট বল্টু দিয়ে আঁটা, যাতে জাহাজের দুলুনিতে সরে না যেতে পারে। ঘরটার মধ্যে বীজাণুনাশকের গন্ধ, যেমন গন্ধ হাসপাতালে পাওয়া যায়। দেওয়ালে সারি সারি কাবার্ড। জন একটা খাটে বসে হাঁপ ছেড়ে বলল, ও গড। রতন এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়েনি, কিন্তু জন ও রোলোর মুখে নিরুদ্বেগ ভাব দেখে সে বুঝতে পারে এরকম বিপদ ওদের নিত্যকার সাথী। সে বলল, এখন আমরা কি করব? জন মাথা নেড়ে বলে, কিছু নয়, নৌকো সার্চ করে এসে ওরা নিজেরাই যা করার করবে। কি করবে? জন এ কথার জবাবে মৃদু হাসল শুধু। তারপর বলল, ভয় নেই, সার্চ করে ওরা কিছুই পাবে না। আমাদের ইঞ্জিনও যথার্থই খারাপ। রোলো ইঞ্জিন খারাপ করার ওস্তাদ, সুতরাং এক্ষুনি আমাদের বিপদ নেই। 3 জন চুপচাপ বসে রইল। অন্তত ঘণ্টাখানেক কেটে যাওয়ার পর দরজায় চাবি ঘোরানোর শব্দ পাওয়া গেল। ভিতরে এসে দাঁড়ালো লম্বা চওড়া লোকটা, সঙ্গে বিশাল আকৃতির এক দানব। দানবটা বিদেশি নয়, সম্ভবত ভারতীয়। তার চোখ মুখ অত্যন্ত নিষ্ঠুর এবং খুনির মতো শীতল। মোড়ল লোকটা বলল, তোমাদের ইঞ্জিনের স্পার্ক প্লাগ খারাপ, কিন্তু আমাদের কাছে ওই মাপের প্লাগ নেই, দুঃখিত। বলে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল লোকটা। তারপর মৃদু হেসে জনকে বলল, তোমাদের দুজনের চোখের গগলসটা একটু রহস্যজনক। তোমাদের কি কনজাইটিভাইটিস হয়েছে? জন বলল, হ্যাঁ। রোগটা ছোঁয়াচে, আর ছোঁয়াচে হলো সন্দেহবাতিক। জন একটু ফুঁসে উঠে বলল, তার মানে? লোকটা মৃদু হাসি মুখেই বলল, আমার এই বন্ধুটি ভারতীয়। সে জানতে চাইছে তোমরা ভারতের কোন অঞ্চলের লোক। রতন এই সময় এক পা এগিয়ে এসে বলে, আমরা বাঙালি। তোমার গগলস পরা বন্ধুরাও বাঙালি? একটু দ্বিধার গলায় রতন বলল, হ্যাঁ। আমার এই বন্ধু বাংলা জানে, তোমার বন্ধুদের একটু বাংলায় কথা বলতে বলো তো। জন চুপ করে বসে রইল। রতনও কী করবে ভেবে ঠিক করতে পারছিল না। ঠিক এই সময় রোলো আস্তে আস্তে উঠে দাঁড়ালো। চোখের রোদ চশমাটা খুলে বিছানায় ছুঁড়ে দিয়ে 2 হাত ঘষাঘষি করে নিল একটু। তারপর রতনের দিকে চেয়ে মৃদু হেসে একটা চোখ সামান্য ছোট করল। ইঙ্গিতটা বুঝে নিল রতন। আর দেরি নয়, অ্যাকশন। রতন ব্যাঙের মতো একটা লাফ দিয়ে দরজার কাছে পৌঁছেই দরজাটা বন্ধ করে দিল। আর ঠিক সেই সময় রোলোর বাঁ হাত মোড়লের চোয়া লক্ষ্য করে মারল একটা প্রচণ্ড ঘুষি। এমন দ্রুত ঘটনাগুলো ঘটে গেল যে প্রতিপক্ষ কিছু ঠাহর করার সময় পেল না। কিন্তু তারাও পেকসাদার বকাটে, বিপদ আপদ তাদেরও নিত্যসঙ্গী। ঘুষি খেয়ে মোড়লটা ছিটকে পড়লেও দানবটা তড়িৎ গতিতে পিছু হটে গেল। তারপর আচমকা লম্বা একটা ঠ্যাং বাড়িয়ে রোলোর পেটে দুর্দান্ত একটা লাথি ঝাড়ল সে। লাথিটা পুরোপুরি এড়াতে পারেনি রোলো। কোঁক শব্দ করে সে উবু হয়ে বসে পড়ল মেঝে,
দানবটা এক থাবায় জনকে ধরে দাঁড় করালো। তারপর ডান হাতে এত জোরে একটা ক্যারাটে চপ মারল যে জনের কাঁধের হাড় হাতে ভেঙে যাওয়ার কথা। সেই মার খেয়ে জন চোখ উল্টে পড়ে গেল বিছানার ওপর। দানবটা এবার ঘুরে দাঁড়ালো রতনের দিকে। এতক্ষণ দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া রতন আর কিছুই করেনি। ঘটনার আকস্মিকতায় সে ভ্যাবাচাকা খেয়ে গেছে। তাছাড়া এই দানবের সঙ্গে লড়ার জন্য অনেক ক্ষমতা থাকা দরকার। এ শুধু প্রচণ্ড শক্তিমানই নয়, ভালো ক্যারাটে জানে, নিশ্চিত একজন ব্ল্যাক বেল্ট। দানবটা চোখে চোখ রেখে রতন লোকটাকে মেপে নিচ্ছিল। অন্তত 6 ফুট 3 ইঞ্চি লম্বা, মেদহীন পেটানো শরীর, অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এবং বিপজ্জনক। রতনের অবশ্য তাতে ভয় নেই, সে অনেক লড়াই করেছে, তার ওপর বাবার জন্যে সে উদ্বেগে এখন মরিয়া। দানবটাও তাকে মেপে নিল একটু, তারপর লম্বা ডান হাতটা বাড়িয়ে তার গলাটা চেপে ধরার চেষ্টা করল। রতন প্রস্তুত ছিল, চট করে সরে গেল বাঁ দিকে। তারপর শরীরের ভারসাম্য রেখে বাঁ হাতে একটা বিষ মেশানো পান চালালো দানবের মুখে। ঘুষিটা সোজা গিয়ে চোয়ালে বোমার মতো ফাটল। অন্য কেউ হলে এক ঘুষিতেই জমি ধরে নিত, কিন্তু দানবটা যেন কংক্রিটে তৈরি। একটু টলল বটে, কিন্তু নড়ল না। ফিরে লম্বা বাঁ হাতে সেও একটা কামানের গোলার মতো ঘুষি চালালো রতনের মাথায়। মাথাটা নামিয়ে নেয় রতন, তারপর নিচু হই পরপর 3টে ঘুষি পিস্টনের মতো চালিয়ে দেয় লোকটার মাথায়, নাকে আর থুতনিতে। 3টেই মারাত্মক ঘুষি। গড়পড়তা যে কোনো ভালো মুষ্টিযোদ্ধারও সহ্য হওয়ার কথা নয়, কিন্তু দানবটা 3টে ঘুষি হজম করল। রতন বুঝল দানবটা ক্যারাটে জানলেও বক্সিং খুব ভালো জানে না। জানলেই 3টে ঘুষি বোকার মতো খেত না। তবে ঘুষি খেয়েও লোকটা দমেনি, একটু সতর্ক হয়েছে মাত্র। আগের মতো এগিয়ে এলো না। 2টো মুগুরের মতো হাত মুঠো পাকিয়ে রতনের দিকে চোখ রেখে ঘুরতে লাগলো। রতন বুঝল লোকটা সতর্ক হয়েছে, সুযোগ খুঁজছে। সেই সুযোগ ওকে দেওয়াটা বোকামি হবে। লোকটার একটা ঘুষিও যদি ঠিকমতো লাগে, তবে রতন সম্ভবত 2 পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। রতন আস্তে করে এগিয়ে যায়। আত্মরক্ষার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হলো আক্রমণ। প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত নাজেহাল করে না রাখলে লড়াই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুধু ভয়, এই লোকটা তো বক্সিংয়ের নিয়ম মেনে লড়বে না, দরকার হলে ক্যারাটের সাহায্য নেবে, পা চালাবে। তবু রতন সাপের মতো এগিয়ে গেল। পিছু হটতে গিয়ে দানবটা তার সঙ্গীর অচেতন দেহে পা ঠেকে টাল খেল। আর ঠিক সেই মুহূর্তে রতন 2-1টা নকআউট পাঞ্চ করল লোকটার বাঁ চোখে আর ডান কানের একটু ওপরে। দানবটা পড়ে গিয়ে স্প্রিংয়ের পুতুলের মতো উঠে দাঁড়ালো। তারপরে বিদ্যুৎ বেগে ডান পা তুলে চালিয়ে দিল রতনের পেটে। কিন্তু রতন তৈরি ছিল, রোলোকে লাথি খেতে সে দেখেছে। কুঁজো হয়ে সে পেট সরিয়ে নিল, কিন্তু 2 হাতে শক্ত ক্যাচলোপার মতো চেপে ধরল দানবটার পায়ের গোড়ালি। জুডো খানিকটা সেও জানে। গোড়ালিটা চেপে ধরেই সে শরীর বাঁকিয়ে ঘুরে গেল উল্টো দিকে। তারপর এক হ্যাঁচকা টানে দানবটাকে খানিকটা শূন্যে তুলে আছড়ে ফেলল মেঝে। স্তম্ভিত দানবটা তখনও চেতনা হারায়নি, পড়ে একটু ভ্যাবাচাকা খেয়েছে মাত্র। রতন বক্সিংয়ের নিয়ম ভেঙে নিচু হয়ে দানবটার মুখে পরপর 2টো ঘুষি মারল। ভারতের জাতীয় চ্যাম্পিয়নের এতগুলো একতরফা ঘুষি স্বয়ং মোহাম্মদ আলীকেও দাঁড়িয়ে থাকতে দিত না নিশ্চয়ই। দানবটা তো মোহাম্মদ আলীর 100 ভাগের 1 ভাগও নয়। শেষ 2টো ঘুষিতে তার চেতনা লুপ্ত হলো। হাত পা ছড়িয়ে মেঝে পড়ে রইল, শান্ত ঘুমন্ত। শাবাশ! রতন একটু চমকে চেয়ে দেখে জন উঠে বসে চেয়ে আছে তার দিকে, মুখে মৃদু হাসি। চোখে চোখ পড়তেই সাবাসটি বলে উঠল। রোলও আস্তে আস্তে দাঁড়িয়েছে। বোঝা গেল তার আঘাত গুরুতর নয়। কিন্তু জন, দানবটার ক্যারাটে চপ ওর কলার বোন ভেঙে দেয়নি তো? জন মাথা নেড়ে বলল, ভাঙেনি, তবে চোট মারাত্মক। আমি বাঁ হাত নাড়তেও পাচ্ছি না, ঘাটটাও স্টিফ লাগছে। তাহলে? রতন অসহায়ভাবে প্রশ্ন করে। জন মৃদু ক্লিষ্ট হাসি হেসে বলল, কিন্তু আমি অনেক মার খেয়েও শেষ পর্যন্ত যা করার তা ঠিকই করি। চলো, এখন আসল কাজ বাকি। দরজার বাইরে বোধহয় একজন লোক পাহারা দিচ্ছে। তার ভার রোলের উপর ছেড়ে দাও।
রোলো, তুমি আগে দরজা খুলে বেরো। রোলো চকিত পায়ে এগিয়ে গিয়ে দরজাটা এক ঝটকায় খুলে ফেলল। তারপর বাইরে থেকে একটিমাত্র ঘুষির শব্দ পাওয়া গেল। তারপর একটি পতনশীল দেহের পাটাতনে আছড়ে পড়ার শব্দ। জন ততক্ষণে মোড়ল আর দানবকে সার্চ করে একটা রিভলভার পেয়ে গেছে। সেটা পকেটে পুরে বলল, চলো, এই জাহাজের প্ল্যান আমার মুখস্থ। ইনফ্যাক্ট গ্রিসের যে ডকে এই জাহাজ তৈরি হচ্ছিল, আমি সেই ডকে কাজ করতাম। ফ্যাবুলাস আমার চোখের সামনে জন্মায়। তুমি ডকে কাজ করতে? আমি সব রকম কাজ করেছি। বেঁচে থাকতে এবং বাঁচিয়ে রাখতে যত রকম কাজ সম্ভব সবই করেছি। চলো রতন, আর সময় নেই। চলো, রতন দাঁতের দাঁত চেপে বলল। গভীর ঘুম থেকে যখন আস্তে আস্তে চোখ মেললেন বাঞ্ছারাম, তখন এক অদ্ভুত অনুভূতি হলো তার। তার সমস্ত চেতনা জাগ্রত, তার বিস্মৃতি আর নেই। সব কিছুই তাঁর আশ্চর্য স্পষ্টভাবে মনে পড়ছে। তিনি একজন বৈজ্ঞানিক। তাপ বিবর্ধক যন্ত্র আবিষ্কারের জন্য তিনি সচেষ্ট ছিলেন। এমনকি এই কেবিন ঘরটার কথাও তার মনে পড়ল। এও বুঝতে পারলেন কয়েকজন শয়তান লোক তাকে এখানে ধরে এনেছে। বাঞ্ছারাম চোখ বুজে কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইলেন। তারপর আবার চোখ মেললেন। ডাক্তার এগিয়ে এলো। হ্যালো, তুমি ভালো আছো? বাঞ্ছারাম চোখ পিটপিট করে বলল, আমি রসগোল্লা খাবো। ডাক্তার হতাশার ভাব করে আপন মনে বলল, আবার জেকে সেই। ঠিক আছে বুড়ো, আবার ট্রুথ ইঞ্জেকশনই তোমাকে নিতে হবে। বাঞ্ছারাম সবই বুঝতে পারছেন। যে কোনো কারণেই হোক তার পাগলামি সেরে গেছে, স্মৃতি ফিরে এসেছে। সে হয়তো মারধর খেয়ে কিংবা এদের উল্টোপাল্টা ওষুধপত্রের ফলে, কিন্তু তা এরা জানে না। তাঁরও ধরা দেওয়াটা উচিত হবে না। বাঞ্ছারাম চোখ বুজে পড়ে রইলেন। একটু বাদেই সেই বেঁটে লোকটা এলো। ডাক্তারকে জিজ্ঞেস করল, রুগী কেমন? একই রকম। আমরা মাইক্রোফিল্মটা পেয়ে গেছি, এখন সেটা ডিসাইফার করতে হবে। ওকে আরেকটু ট্রুথ ইঞ্জেকশন দাও, তারপর আমরা ওকে ল্যাবরেটরিতে নিয়ে যাব। ডাক্তার সিরিঞ্জ নিয়ে এগিয়ে এলো। বাঞ্ছারাম জানেন এই ইঞ্জেকশন মানুষের ইচ্ছাশক্তিকে নষ্ট করে দেয়, চিন্তাশক্তিকে দুর্বল করে। কিছু বানিয়ে বলার ক্ষমতা থাকে না মানুষের। এই ইঞ্জেকশন শরীরে ঢুকলে তিনি আর কিছুই করতে পারবেন না। তবু উপায় নেই, হাত পা শক্ত করে বাঁধা। বাঞ্ছারাম চোখ বুজে প্রাণপণে নিজের মনটাকে শক্ত রাখার চেষ্টা করলেন। ডাক্তার সমস্তটুকু ওষুধ ছুঁচের মুখে ঠেলে দিল তাঁর শরীরে। একটা হুইল চেয়ারে যখন ল্যাবরেটরিতে আনা হলো বাঞ্ছারামকে, তখন তার চোখ বিস্ফারিত, মুখ লাল, একটু হাঁপাচ্ছেনও। বেঁটে লোকটা এগিয়ে এলো তার কাছে। তারপর আচমকা কষে একটা চড় মারল তার গালে। তারপর প্রশ্ন করল, আসল মাইক্রোফিল্মটা কোথায় বুড়ো ভাম? চটটা টের পাননি বাঞ্ছারাম ওষুধের গুণে, কিন্তু প্রশ্নটা তার মস্তিষ্কে গিয়ে ক্রিয়া করল। তিনি শান্ত স্বরে বললেন, ক্যাকটাস গাছের তলায়। ক্যাকটাস গাছের তলায় যা পাওয়া গেছে তা দেখবে? দেখো। বলে বেঁটে লোকটা একটা প্রজেক্টরে সুইচ টিপল। সামনে একটা পর্দায় ফুটে উঠল আবছা একটা ছবি, হিজিবিজি মাত্র। বেঁটে লোকটা তার নিষ্ঠুর ঠান্ডা গলায় বলল, এটা মাইক্রোফিল্মও নয়, একটা নষ্ট নেগেটিভের কাটা অংশ। এখন কি জবাবদিহি করবে? বাঞ্ছারাম দৃঢ় শান্ত স্বরে বললেন, মাইক্রোফিল্ম আছে ক্যাকটাসের তলায়। নেই নেই বলে চেঁচিয়ে ওঠে বেঁটে লোকটা। এই প্রথম উত্তেজিত, হতাশ এবং ক্রুদ্ধ দেখায় তাকে। বাঞ্ছারামের দুটো কাঁধ ধরে ঝাঁকুনি দিতে দিতে সে বলে, সত্যি কথা বলো, নইলে খুন করে জলে ফেলে দেব। ডাক্তার এগিয়ে এসে বেঁটে লোকটার কাঁধে হাত রেখে বলে, ডগলাস, এরম করো না। ও যা বলছে সত্যি কথাই বলছে। ট্রুথ ইঞ্জেকশনের পর কোনো মানুষের পক্ষেই বানিয়ে কথা বলা সম্ভব নয়। ডগলাস পাগলাটে চোখে ডাক্তারের দিকে চেয়ে বলে, তাহলে কোথায় গেল মাইক্রোফিল্ম? এই প্রশ্নের জবাব এলো সম্পূর্ণ অন্য অচেনা এক কণ্ঠ থেকে। মাইক্রোফিল্ম আমার কাছে আছে।
ডগলাস চমকে উঠে তাকিয়ে দেখে দরজার কাছে লম্বা গড়নের মজবুত ছিপছিপে চেহারার একজন ভারতীয় যুবক দাঁড়িয়ে আছে। জাহাজ মাঝ সমুদ্রে, চারিদিকে নিজস্ব লোকজন, তাই ল্যাবরেটরি দরজায় পাহারা রাখা প্রয়োজন মনে করেনি ডগলাস। এখন আচমকা ভূত দেখার মতোই ছেলেটিকে আবির্ভূত হতে দেখে সে বিস্ময় হাঁ করে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর নিজেকে সামলে ঠান্ডা হিসেবে গলায় বলল, তুমি কে? রতন তার বাবার দিকে দেখিয়ে বলল, আমি ওর ছেলে, ওকে নিয়ে যেতে এসেছি। ডগলাস একটু ক্রূর ও শুকনো হাসি হেসে বলল, ওয়েলকাম, কিন্তু কি করে এলে সেইটাই শুনতে চাই। এই বলে ডগলাস একটু সরে এসে টেবিলের পায়ায় লাগানো একটা বোতামে চাপ দিল। চোখের পলকে দুজন লোক এসে হাজির হলো দরজায়। তাদের চেহারা বিশাল এবং মুখ খুনির মতো ভয়ঙ্কর। ডগলাস ভ্রু কুঁচকে তাদের দিকে চেয়ে বলল, তোমাদের মতো দক্ষ লোক থাকতেও এই ছেলেটি মাঝ সমুদ্রে নোঙর করা একটা জাহাজে এসে উঠেছে। তোমাদের অভিনন্দন জানাচ্ছি। এর জন্য তোমাদের পরে জবাবদিহি শুনব। আগে ছেলেটিকে সার্চ করো এবং দরজা বন্ধ করে বাইরে পাহারায় থাকো। সার্চ করে কিছু পাওয়া গেল না। লোক দুটো শুকনো মুখে দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। ডগলাস স্থির দৃষ্টিতে রতনকে দেখছিল। তার বাঁ হাতে কখন যে জাদু বলে একটা ছোট্ট খেলনার মতো 22 বোরের রিভলভার উঠে এসেছে তা কেউ টের পায়নি। এখন রিভলভারটা আবার কাঁধ থেকে ঝোলানো গুপ্ত হোলস্টারে রেখে ডগলাস একটা নিশ্চিন্তের নিঃশ্বাস ফেলে বলল, তুমি চালাক চতুর, খুবই বুদ্ধিমান। কি করে তুমি জাহাজে এসে উঠলে তা পরে জানলেও চলবে। এখন বলো মাইক্রোফিল্মটা কোথায়? রতন মাথা নেড়ে বলল, সেটা এখনই বলতে পারছি না ডগলাস। আমার বাবার মুক্তির পর বাড়ি ফিরে গেলে তবেই তা বলা যাবে। ডগলাস বিন্দুমাত্র চঞ্চল বা বিরক্ত কোনোটাই হলো না। খুব ঠান্ডা গলায় বলল, তোমার বা তোমার বাবার মুক্তির কোনো প্রশ্নই আসে না। আমার চেহারাটা দেখে ভুল করো না। আমার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোনো লড়াই জেতেনি। তোমার মঙ্গলের জন্যই বলছি, মাইক্রোফিল্মের সন্ধানটা তোমার জানিয়ে দেওয়াই ভালো। নইলে আমাদের টর্চার চেম্বার আছে, ট্রুথ ইঞ্জেকশন আছে। তোমার তো মিলিটারি ট্রেনিং নেই। একটু বাদেই আমরা তোমার মুখ থেকে সত্যি কথাটা টেনে বার করে নেব। মাঝখানে খামোকা কেন কষ্ট পাবে? রতন থমকে গেল। সে টর্চার বা শারীরিক ও মানসিক নির্যাতনের কথাটা ভেবে দেখেনি। ট্রুথ ইঞ্জেকশনের কথাটা সে আবছা শুনেছে। আমতা আমতা করে বলল, তুমি আমাদের ক্ষতি করতে চাও কেন? আমি তো বলছি মাইক্রোফিল্ম আমি দেব। শুধু আমার বৃদ্ধ বাবাকে ছেড়ে দাও, আমরা পুলিশকে কিচ্ছু জানাবো না। ডগলাস আবার একটু হেসে বলল, তোমাদের পুলিশকে আমার ভয় নেই, তবে আমাদের কয়েকজন প্রতিপক্ষ আছে। ভয়টা তাদের। কোনোভাবে খবরটা বাইরে যাক তা আমরা চাই না। সুতরাং ওহে যুবক, তুমি সাত করে সিংহের ডেরায় ঢুকেছ। আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করো না। যদি ভালোই ভালোই মাইক্রোফিল্মটা দিয়ে দাও, তাহলে কথা দিচ্ছি তোমাদের মৃত্যু হবে যন্ত্রণাবিহীন। জন তাকে বলেছিল, বিপদে পড়লে কোনো দ্বিধা করো না, সরাসরি আঘাত করো। এই সব দুর্জন মুখোমুখি কনফ্রন্টেশনের কাছেই বরং কখনো সখনো হারে। কথাটা মনে পড়তেই মরিয়া রতন চট করে এক পা এগোলো। কিন্তু পুতুলের মতো ছোট্ট লোকটা জাদুই জানে বুঝি। চোখের পলকে তার হাতে দেখা দিল সেই মৃত্যুহীন ছোট্ট রিভলভারটা। সে বলল, রিভলভারের তাক খুবই অনিশ্চিত। বেশিরভাগ সময়ই তা লক্ষ্যবস্তুর অনেক দূর দিয়ে চলে যায়। তাছাড়া আমার এই যন্ত্রটা ছোট, কমজোরিও বটে। তবু তোমাকে বলি, কোনো রকম নির্বোধ কাজ করো না। সাদা পোশাক পরা ডাক্তার এতক্ষণ নীরব অবাক চোখে দৃশ্যটা দেখছিল। হঠাৎ বাঞ্ছারা মৃদু একটা শব্দ করতেই সে এগিয়ে গিয়ে দেখতে গেল। রুগীকে পরীক্ষা করে সে ডগলাসের দিকে চেয়ে বলল,
ট্রুথ ইঞ্জেকশনের মেয়াদ শেষ হয়ে আসছে, আর কয়েক মিনিটের মধ্যেই এ চেতনা ফিরবে। কি করব ডগলাস? একে ঘুম পাড়িয়ে দেব? ডগলাস এক পলকের জন্যও রতনের দিক থেকে চোখ ফেরায়নি। সেইভাবে থেকেই বলল, না, একে জাগতে দাও। তারপর রতনকে বলল, আমার মনে হয় তুমি একা আসোনি, সঙ্গে আর কে আছে? কেউ না। ডগলাস সে কথা বিশ্বাস করল না। কোণের টেবিলে গিয়ে টেলিফোনটা তুলে নিল। একটুক্ষণ কথা বলেই আবার রতনের মুখোমুখি 10 ফুট দূরত্বে এসে দাঁড়িয়ে বলল, তোমার সঙ্গে আরও 2 জন এসেছে। তোমরা 3 জন মিলে আমার 3 জন লোককে ঘায়েল করেছ। তোমার আর 2 জন সঙ্গী কোথায়? রতন চুপ করে রইল। ডগলাস বলল, আমার লোক তাদের খুঁজছে, কিছুক্ষণের মধ্যেই তারা ধরা পড়বে, সুতরাং তোমার কষ্ট করে না বললেও চলবে। রতন পরাজয়ের গ্লানি টের পাচ্ছিল। আসলে চালে একটা মস্ত ভুল হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নেই। সে তার বাবাকে পিছন থেকে দেখতে পাচ্ছিল, হুইল চেয়ারে বসা, অসহায় বুড়ো একজন মানুষ, যার ভালো মন্দ কোনো বোধ নেই, স্মৃতিশক্তি নেই। তবু এই পাগল অসহায় লোকটাকেও এরা খুন করবেই। কিন্তু বাবার দিকে এক পাও এগোবার উপায় নেই তার। তাতে 2 জনের মৃত্যুকে ত্বরান্বিত করা হবে মাত্র। ডাক্তার ঝুঁকে বাঞ্ছারামের নাড়ি দেখছিল। বাঞ্ছারাম নানা ধরনের শব্দ করছিলেন। ওহ, উফ, ওরে বাবা, রসগোল্লা খাবো। বোঝা গেল বাঞ্ছারামের চেতনা ফিরে এসেছে। রতন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কেন যে তার বাবা হিট অ্যাম্প্লিফায়ার আবিষ্কার করতে গেল? সে শুনেছে তার বাবাও যৌবনকালে একজন ভালো মুষ্টিযোদ্ধা ছিলেন। তিনি যদি মুষ্টিযোদ্ধাই থেকে যেতেন, বৈজ্ঞানিক না হতেন, তবে পাগলও হতেন না, আজ এই বিপদও ঘটত না। ডগলাস হঠাৎ বাঞ্ছারামের দিকে চেয়ে বলল, এই ছেলেটিকে চিনতে পারো? দেখো তো ভালো করেছে, এ কি তোমার ছেলে? বাঞ্ছারাম আস্তে মুখ ঘোরালেন, রতনের দিকে নিষ্পলক চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ। রতন বিস্ময়ে থ হয়ে গেল। ছোটবেলা থেকেই সে বাবার চোখে যে ঘোলা ঘোলা অনিশ্চিত উদাসীন চাউনি দেখে এসেছে, এই চাউনি মোটেই সেরকম নয়। সে স্পষ্ট বুঝতে পারল বাবার চোখ অন্যরকম, আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ, তাতে বুদ্ধির ঝিকিমিকি। বাঞ্ছারাম চোখ ফিরিয়ে নিয়ে বললেন, না না, এ আমার ছেলে নয়, আমি রসগোল্লা খাবো। ডগলাস রিভলভারটা হোলস্টারে ভরে আবার বেল টিপল। দরজা খুলে সেই 2 লোক ঘরে ঢুকতে ডগলাস বলল, বুড়োকে কেবিনে নিয়ে যাও, আর এই ছোকরাকে আটকে রাখো। লোক 2 এগিয়ে আসছিল হুইল চেয়ারের দিকে। ডগলাস তীক্ষ্ণ চোখে নজর রাখছিল রতনের দিকে। ডাক্তার তার যন্ত্রপাতি গোছাচ্ছিল। ঠিক এই সময় অভাবনীয় একটা ঘটনা ঘটল। আচমকা বৃদ্ধ অশক্ত পাগল বাঞ্ছারাম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মাত্র 1 পায়ে গিয়ে একটু নিচু হয়ে তিনি ডান হাতে প্রচণ্ড একটা ঘুষি মারলেন ডগলাসকে। সে ঘুষির বহর দেখে রতনও অবাক হয়ে গেল। চেতনা হারানোর আগে ডগলাসও বোধহয় বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছিল। এমনকি ডগলাসের 2 সাঙাট পর্যন্ত থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য। বড় ভুল করল তারা। কাছে পিঠে একজন সুদক্ষ মুষ্টিযোদ্ধা থাকলে চালে এরম ভুল করতে নেই। যে 2-3 সেকেন্ড তারা পাথর হয়েছিল, সেই সময় রতন সক্রিয় হলো। তার 2খানা ঘুষি 1.5 মণি পাথরের মতো গিয়ে একজনের চোয়াল ভেঙে দিল। সে কুমড়ো গড়াগড়ি হয়ে পড়ে যেতেই অন্যজন ফিরে যেই দাঁড়িয়েছিল রতনের দিকে, পেছন থেকে বাঞ্ছারাম একটা কাঁচের জার বিদ্যুৎ বেগে তুলে দিয়ে তার মাথায় মারলেন। এ পর্যন্ত বেশ হলো, কিন্তু বাপ বেটা হঠাৎ দেখলো ডাক্তার লোকটা ডগলাসের রিভলভার বাগিয়ে দাঁড়িয়ে আছে। বলল, হাত তোলো, পিছনের দিকে সরে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়াও। 2জনই হাত তোলে, কিন্তু রতনের ভিতরে ডগলাসের কথাটা টিকটিক করতে থাকে।
রিভলভারের তাক নাকি অনিশ্চিত, প্রায়ই তা লক্ষ্যবস্তুর গায়ে লাগে না। কথাটা সত্যি কিনা রতন জানে না, কিন্তু এই পরিস্থিতিতে তার একবার ঝুঁকি নিতে ইচ্ছে করে। রতন হঠাৎ এক লাফে সামনের দিকে এগোয়। সঙ্গে সঙ্গে রিভলভার বের ফটাস শব্দ হয়। রতন বেকুবের মতো চেয়ে থাকে। সে ডাক্তারের ধারে কাছেও পৌঁছতে পারেনি, কিন্তু ডাক্তার মেঝের উপর লুটিয়ে পড়ে আছে। রক্তের একটা পুকুর তৈরি হচ্ছে তার বুকের নিচে। পেছন থেকে জন সান্ত্বনার গলায় বলে, তোমার সাহসের প্রশংসা করতে হয় রতন, কিন্তু বোকামির নয়। জন রিভলভারটা নামিয়ে চারিদিক চেয়ে দেখে, তারপর বলে, বাহ, রঙ্গমঞ্চ তো দেখছি আমাদের দখলে। রতন হুঁশ ফিরে পেয়ে বলে, না, এখনো নয়। ডগলাসের লোকেরা তোমাদের খুঁজতে বেরিয়েছে, যে কোনো মুহূর্তে এসে পড়বে। জানি, জন শান্ত স্বরে বলে, কিন্তু তারা ডগলাসের ল্যাবরেটরিতে ঢুকবার সাহস পাবে না। রোলো, ভিতরে এসে দরজাটা ভালো করে সেঁটে দাও। রতন উদ্বেগের গলায় বলে, কিন্তু আমরা বেরোবো কী করে? রাস্তা আছে, বলে জন ল্যাবরেটরির একটা টেবিল সরায়। নিচে পাটাতনে একটা ম্যানহোলের ঢাকনার মতো বস্তু। জন সেটা তোলে, বলে, এসো। ঘোরানো একটা লোহার সিঁড়ি বেয়ে তারা নামে। খুব নিচে নয়, মাত্র একতলা নেমে জন অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে থাকে। রতনের হঠাৎ খেয়াল হয় রোলো এখনো নামেনি। একটু বাদে অবশ্য রোলো নেমে আসে নিঃশব্দে। রতন জিজ্ঞাসা করে, রোলো এতক্ষণ কি করছিল জন? জন মৃদু ব্যথিত স্বরে বলে, কেন, শুনতে চাও? কেন শুনবো না, কি করছিল রোলো? জন মৃদুস্বরেই বলল, যা করছিল তা ভদ্রলোকের কাজ নয়। বিপ্লবীদের অনেক সময় এরকম অনেক অপ্রীতিকর কাজ করতে হয়, শত্রুর শেষ রাখতে নেই। সেই কাজটুকুও শেষ করে এলো। তার মানে কেউ মেরে ফেললো সবাইকে? বলেছিলাম তো, শুনতে চেয়েও না। ডগলাস বেঁচে থাকলে আমাদের কোনো পরিত্রাণ ছিল না। একজন পুতুলের মতো ছোট্ট মানুষ যে কতখানি বিপজ্জনক হতে পারে, তা যারা ডগলাসকে জানে না তারা কল্পনাও করতে পারবে না। অনেকখানি নিচে নামলো তারা। তারপর এক জায়গায় দেওয়ালের গায়ে একটা হুইল ঘোরায় জন। ছোট্ট একটা ফোঁকর দেখা যায় দেওয়ালে। জন উঁকি মেরে দেখে নিয়ে বলে, জাহাজে লোড থাকলে এই ফোঁকর থেকে জলের লেভেল মাত্র 6 ফুট, লোড না থাকলে 20 ফুট বা তারও বেশি। লোড আছে, সুতরাং বিপদের ভয় নেই। তোমার বাবাকে একটু সাবধানে নামিও রতন। আমাদের স্পিডবোট মাত্র 10 ফুট দূরে রয়েছে, সামান্য একটু সাঁতরাতে হবে। পারবে না? পারবো, রতন বলে। বাইরে কুয়াশা ছিল। চারজন নিঃশব্দে সকলের অলক্ষ্যে এসে বোটে উঠল। জাহাজ থেকে কেউ লক্ষ্য করছিল না হয়তো, কে জানে। রোলো বোটে উঠে ছাদ থেকে জাহাজের দড়ির মইটা খুলে ছেড়ে দিল। তারপর কেবিনের পাটাতনের তলা থেকে 2টো স্পার্ক প্লাগ বের করে ইঞ্জিনে লাগিয়ে নিল। দড়ির মইটা খুলে দেওয়াতে বোটটা ঢেউয়ে দুলে সরে এসেছিল একটু। রোলো স্পিডবোটের মুখটা ঘুরিয়ে নিয়ে স্টার্ট দিল। তারপর নক্ষত্র বেগে ছুটে গেল উল্টো দিকে। মাথায় হাত দিয়ে বসেছিল রতন। বিমর্ষ গলায় বলল, সর্বনাশ হয়েছে জন। কি হয়েছে? আমার মোজার মধ্যে সেই মাইক্রোফিল্মটা লুকিয়ে রেখেছিলাম, খেয়াল ছিল না, জলে সেটা বোধহয় গেছে। জন বলল, হায় ঈশ্বর। রোলেও একটা অদ্ভুত শব্দ করলো সামনে থেকে। জন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি আর করা যাবে। আমার ইচ্ছে ছিল তোমার বাবাকে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করে সুস্থ করে তুলব। তারপর ফিরে এসে তিনি হিট অ্যাম্প্লিফায়ার নিয়ে কাজ করবেন। আমি হব তার আন্তর্জাতিক এজেন্ট। তার হলো না। বাঞ্ছারাম চোখ মেললেন, চারিদিকে চেয়ে হঠাৎ বললেন, মাইক্রোফিল্মেরও দরকার নেই, আমার চিকিৎসারও দরকার নেই। আরও একটু হেসে বললেন, আমি স্মৃতিশক্তি ফিরে পেয়েছি। হিট অ্যাম্প্লিফিকেশনের ফর্মুলা আজও ভুলিনি। কাজ কিছু কঠিন হবে না, নিজের ল্যাবরেটরিতে ফিরে গিয়েই কাজ শুরু করব। স্তম্ভিত জন বলে, আপনি কি সুস্থ? পুরোপুরি। হিট অ্যাম্প্লিফায়ার নামটা
এরকম অদ্ভুত কেন জানো? আমি তাপকে বাড়ানোর জন্য একটা শব্দের সাহায্য নিয়েছি। এই সাইলেন্ট সাউন্ড, মানুষ তা কানে শুনতে পায় না, মৃদু একটা কম্পন মাত্র। সবই আমার মনে আছে। আনন্দে জন বাঞ্ছারামকে জড়িয়ে ধরে বলে, কিন্তু কি করে আপনি সুস্থ হলেন? বাঞ্ছারাম মৃদু হেসে বলেন, বোধ হয় শক থেরাপি। ওরা আমায় প্রচণ্ড মারধর করছিল, ট্রুথ ইঞ্জেকশন দিয়েছিল, সেই সব শক আমার মাথা আর ধোঁয়া কাটিয়ে দিয়েছে। এই বলে বাঞ্ছারাম রতনের দিকে তাকিয়ে বলেন, তুমি রতন? রতন উঠে এসে স্লিপিং ব্যাগে ঢাকা বাঞ্ছারামের সামনে হাঁটু গেড়ে বসল। কান্নায় অবরুদ্ধ কণ্ঠে বলল, হ্যাঁ বাবা। বাঞ্ছারাম স্লিপিং ব্যাগ থেকে হাত বের করে রতনের মাথায় রাখলেন। তুমি যে এত বড় হয়েছ তা আমি বুঝতেই পারিনি। দীর্ঘদিন আমি এক অদ্ভুত মানসিক তন্দ্রায় আসক্ত ছিলাম। আমার দিদি কি বেঁচে আছে? আছে বাবা। জন আর রোলোকে দেখে বাঞ্ছারাম জিজ্ঞেস করেন, এরা কারা? তোমার বন্ধু? জন হাত বাড়িয়ে বাঞ্ছারামের হাত চেপে ধরে বলে, আমরা আপনাদের বন্ধু। বাঞ্ছারাম একটু হাসলেন। তারা বাড়িতে পৌঁছলেন দুপুর পার হয়ে। রতনের পিসি আনন্দে কাঁদতে লাগলেন। রঘু চেঁচাতে চেঁচাতে লাফাতে লাগলো। পাড়া প্রতিবেশী ভিড় করে দেখতে এলো বাঞ্ছারামকে। আসতে লাগলো ঝাঁকে ঝাঁকে রিপোর্টার, পুলিশের লোক, বাঞ্ছারামের পুরনো বন্ধু বান্ধবরা। অনেক রাতে অভ্যাগতরা বিদায় হলো। জন আর রোলো ফিরে গেল তাদের হোটেলে। পিসি আর রতন ঘুমিয়ে পড়ল। এখন বাঞ্ছারাম তার সাধের ল্যাবরেটরিতে এসে ঢুকলেন। ভ্রু কুঁচকে চারিদিক চেয়ে দেখলেন একটু। সব আবার সাজিয়ে তুলতে সময় লাগবে, কিন্তু তাতে কি? তিনি এখন প্রচণ্ড উদ্যম বোধ করছেন ভিতরে ভিতরে। শত্রুপক্ষ তার অনেক উপকার করেছে। বাঞ্ছারাম তার জাদু চেয়ারে বসে একটা স্বস্তির শ্বাস ছেড়ে সেই 10-12 বছরের আগেকার মতো হাঁক দিলেন, রঘু, রসগোল্লা। তখনও তার মিষ্টি খাওয়া বারণ ছিল, কিন্তু গভীর রাতে রঘু তাঁকে রসগোল্লা সাপ্লাই করত। হাঁক দিতে না দিতেই রঘু মস্ত টেবিলের তলা থেকে বিরক্ত মুখে বেরিয়ে এসে আলমারি খুলে 10-12 বছর আগেকার মতোই এক ভাঁড় রসগোল্লা বের করে দিল। তারপর বলল, রসগোল্লা আবার একটা খাবার? জিনিস হলো সাপড় ঘন্ট। তোকে বলেছে। গম্ভীর স্বরে ধমকে ওঠেন বাঞ্ছারাম। রঘু সমান তেজে বলে, খাচ্ছেন খান, কিন্তু সিবড়ে ফেলবেন। আমার মেজো পিসে মশাইও রসগোল্লা সিবড়ে ফেলতেন। বাঞ্ছারাম অনেক দিন পর খুব হো হো করে হাসলেন।